Welcome back once again, Bangla Shiksha online classroom. It is conducted by Education Department of Schools, West Bengal Government. আমি দেবাশিস মিশ্র মানিকতলা এইচএস স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক। আজকে আমি তোমাদের ইংরাজি গ্রামার এর ক্লাস নেব। এই ক্লাসটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তা ক্লাস শুরু করার আগে আমি ছাত্রছাত্রীদের কাছে আশা করব তারা তাদের সামনে একটি খাতা, পেন ও পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে থাকবে, যাতে করে তারা যেখানে মনে করবে ইম্পর্টেন্ট জিনিস নোট ডাউন করা, তারা ওই এক্সারসাইজ খাতাতে নোট ডাউন করতে পারে। আজকে যে বিষয়টি পড়াবো তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রেমিং অফ কোশ্চেন্স। এটা খুব মজার অথচ ইন্টারেস্টিং। এই ফ্রেমিং অফ কোশ্চেন্সটা, কোশ্চেন কিভাবে ফর্ম করা হয়, অর্থাৎ একটি সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে করব, বোঝা গেল? তাহলে উই ক্যান ফর্ম কোশ্চেন ইন এ সেন্টেন্স থ্রু টু ডিফারেন্ট মেথডস। তাহলে আমরা দুটো পদ্ধতিতে আমরা প্রশ্নবোধক বাক্য করতে পারি। তা প্রথম পদ্ধতিটা হচ্ছে একটা সাধারণ ইন্টারভিউ সেন্টেন্স কিভাবে করছি। প্রথম পদ্ধতি দেখো, আমি লিখেছি যে প্লেসিং এ ভার ব্র্যাকেটে দেখো অক্সিলারি অথবা ফাইনাইট। তাহলে প্লেসিং এ ভার মে বি অক্সিলারি অর ফাইনাইট অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। তার মানে বাক্যের শুরুতে একটা হয় অক্সিলারি ভার্ব অথবা ফাইনাইট ভার্ব বসিয়ে প্রশ্নবোধক বাক্য আমরা করতে পারি, তাই তো? তার মানে হচ্ছে এটা হচ্ছে ইট ইজ ফর্ম বাই ইউজিং অনলি ভার্ব অনলি। প্রথম যে পদ্ধতি বলছি, ইন্টারভিউ সেন্টেন্স ইজ ফর্ম বাই ইউজিং অনলি ভার্ব, বোঝা গেল? তাহলে এই আমি বললাম যে বাক্যের শুরুতে প্রশ্নবোধক বাক্য করতে গেলে বাক্যের শুরুতে অক্সিলারি বা ফাইনাইট ভার্ব বসিয়ে আমরা করতে পারি। দেখো, আমি এক্সাম্পল দিয়েছি। প্রথম সেন্টেন্সটা দেখো, ডু ইউ লাইক হিম। ডু ইউ লাইক হিম, এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ডুটা অক্সিলারি ভার্ব, কারণ এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা ডুটা অক্সিলারি ভার্ব। তাহলে যেটা বলেছি যে অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে বসিয়ে, বাক্যের প্রথমে ডুটা বসালাম, দেখতেই পাচ্ছ বসালাম। এটা ফাইনাইট ভার্ব বলেছি, এটা সাবজেক্ট হয়েছে। পরের বাক্য দেখো, ইজ হি এ ডক্টর। এই যে ইজটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে বসালাম, ফাইনাইট ভার্ব প্রথমে বসালাম। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা অক্সিলারি ভার্ব বলছি, কেন এটা ফাইনাইট ভার্ব বলছি, বোঝা গেল? তাহলে একটু আমরা আলোচনা করে নিই। দেখো, প্রথম বাক্যতে, এই যে প্রথম বাক্যটা আমি দেখাচ্ছি, এই প্রথম বাক্যতে দেখো ডু ইউ লাইক হিম। এই বাক্যতে দেখতে পাচ্ছ এটাতে যেটা সাধারণ সেন্টেন্সটা কি ছিল, যাকে আমরা কার্নাল সেন্টেন্স বলি। ধরো ইউ লাইক হিম, ইউ ধরো ইউ লাইক হিম, ধরো এই বাক্যটা ছিল। এই বাক্যকে আমি প্রশ্ন করতে গেলে, কোশ্চেন করতে গেলে আমি তো লিখতে পারি না যে লাইক ইউ হিম, ইংরাজি রং হয়ে যাবে, লেখা যাবে না। তখন আমি অন্য একটা ভার্বকে নেব, ভার্বটাকে নিয়ে আমি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করব। সেই ভার্ব যেটাকে নেব, মানে যে ভার্বটাই প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সাহায্য করছে, তাকে অক্সিলারি বলছি। অক্সিলারি কথা মানে হচ্ছে সাহায্যকারী, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে সেই ভার্বটাকে আনবো যে ভার্বটা এই সেন্টেন্সটাকে কোশ্চেন করতে সাহায্য করছে। সেই কারণে দেখো ডুটাকে আমি এনেছি সামনে, কেন? প্রশ্ন করার জন্য। আমি তো লিখতে পারি না, আবার বলছি লাইক ইউ হিম, এটা আমি লিখতে পারি না, ইংরাজি ভুল হবে। তাহলে অক্সিলারিটা এই জন্য বলা হচ্ছে, যেহেতু এই অক্সিলারিটা, এই ডু ভার্বটা এই বাক্যটাকে প্রশ্নবোধক করতে সাহায্য করছে। দেখো, একটা অক্সিলারি ভার্ব আনি কখন? যখন আমরা প্রশ্নবোধক বাক্য করি, যখন আমরা ধরো নেগেটিভ সেন্টেন্স করছি। ধরো আই লাইক হিম,
আই লাইক হিম এর প্রশ্ন, এটাকে আমি নেগেটিভ করব। নেগেটিভ করলে আমি তো লিখতে পারি না যে আই নট লাইক হিম, এটা তো লিখতে পারি না, ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে একটা নেগেটিভ করতে গেলে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে আমি কি লিখবো না আই ডু নট লাইক হিম। তাহলে দেখো নেগেটিভ করতে গেলে অক্সিলারি লাগছে, তাহলে প্রশ্নবোধক করতে গেলে ডু অক্সিলারি লাগছে, নেগেটিভ করতে গেলে অক্সিলারি লাগছে। আবার ধরো আমি একটা সেন্টেন্স একটা নির্দিষ্ট টেন্সে আছে, ধরো ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম হি গোজ টু স্কুল। দেখো এটা নির্দিষ্ট টেন্স মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, হি আছে বলে গোজ হয়েছে। এটাকে ধরো আমি কন্টিনিউয়াস টেন্স করব, তাহলে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি হবে, মানে সে যায় স্কুলে, মানে সে যাচ্ছে স্কুলে বা সে যাইতেছে স্কুলে, তাহলে কি করব, তখন কি লিখবো না হি ইজ গোয়িং টু স্কুল, এটা লিখবো, যাইতেছে। তোমরা টেন্স শিখেছো, তাহলে দেখো এখানে কিন্তু গোটা এই যে গোয়িং এটা কিন্তু মেন ভার্ব, এখানে এটাই হচ্ছে ফাইনাল ভার্ব, প্রধান ভার্ব বাক্যে। এটা এই যে ইজটা বসছে, দেখো ইজটা বসিয়েছি এখানে, এটাকে বসিয়েছি অক্সিলারি হিসাবে বসিয়েছি আমরা, দিয়ে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমি ইজ এই যে ইজটা মানে বি ভার্বের এম হয়, ইজ হয়, আর হয়, এই ইজটাকে আমি এখানে বসলাম এটাকে কন্টিনিউয়াস টেন্স করার জন্য। তাহলে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে বসে সেন্টেন্সে বিভিন্ন রকম ট্রান্সফর্ম করতে বা চেঞ্জ করতে সাহায্য করে সেন্টেন্সকে, কোথাও প্রশ্নবোধক বাক্যে করতে সাহায্য করছে, কোথাও নেগেটিভ করতে সাহায্য করছে, কোথাও টেন্সের হয়তো প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছে। তাহলে বিভিন্নভাবে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে বসে সেন্টেন্সকে সাহায্য করে বিভিন্নভাবে, ঠিক আছে। তাহলে এটা গেল অক্সিলারি ভার্ব। এবারে আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে সেকেন্ডটা বলছি, সেটা হচ্ছে সেকেন্ডটা কি আছে, ফাইনাইট ভার্ব। আমি বললাম ফাইনাইট ভার্বটা যেটা প্রথমে বলেছিলাম যে অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে বসে প্রসঙ্গবোধক বাক্য করি, আবার ফাইনাইট ভার্বটা বাক্যের শুরুতে বসে প্রসঙ্গবোধক বাক্য করি। দেখো এই যে ফাইনাইট ভার্ব যে বসাচ্ছি বাক্যের শুরুতে বসে, ফাইনাইট ভার্ব বাক্যের শুরুতে বসাচ্ছি, দেখো এখানে দেখো ইজটা বলছি ফাইনাইট ভার্ব, ইজটা এটা সাধারণ সেন্টেন্সটা কি ছিল বা কার্নাল সেন্টেন্স কি ছিল, হি ইজ এ ডক্টর, এটা ছিল। এখন প্রশ্ন করার জন্য আমরা অক্সিলারি, তো যেহেতু এটাই ফাইনাল ভার্বটা আমরা অক্সিলারি এখানে আমরা আনছি না, কারণ এখানে ডু হি ইজ এ ডক্টর ইংরেজি ভুল হবে। তাহলে তোমাকে এইটা এখানে এই যে ভার্বটাকে সামনে আনতে হচ্ছে, কারণ দেখো এই বাক্যেতে একটা মাত্রই ভার্ব আছে, এটাই হচ্ছে ফাইনাল ভার্ব, আর কোনো ভার্ব নেই। যে ভার্ব ছাড়া বাক্য গঠন হয় না, এ সেন্টেন্স ক্যান নেভার বি ফর্ম উইদাউট এ ভার্ব। তাহলে যে ভার্ব ছাড়া বাক্য গঠন হচ্ছে না সেই ভার্বকে বলছি আমরা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো এই ভার্ব ছাড়া বাক্য গঠন হচ্ছে না, তাহলে এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, বললাম তো। এই জন্য এখানে আগে আনলাম ইজ এ ডক্টর, তাহলে ফাইনাইট ভার্বটাকে আগে আনছি আমরা। আবার দেখো তোমার যে অক্সিলারি ভার্ব আলোচনা করতে গিয়ে বলেছিলাম কতগুলো ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে বা কতগুলো ভার্ব বলতে পারো যেগুলো অক্সিলারি হিসাবেও বসে আবার ফাইনাল ভার্ব হিসেবেও বসে। অনেক রকম ভার্ব আছে, অক্সিলারি হিসেবে বসছে, ফাইনাল ভার্ব হিসেবে বসে। ধরো ভার্ব তোমাকে একটু আগে দেখালাম ডু হয়, ডু হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি না অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর বি ভার্বকে বলি অ্যাম ইজ আর, বা হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ। এই যে দেখলে ভার্বগুলো এগুলো কিন্তু অক্সিলারি হিসেবে বসে, ফাইনাল ভার্ব হিসেবে বসে। দেখো ডুটা অক্সিলারি হিসেবে বসে দেখিয়েছি আমি, ওটা কেন আর বলছি না, ডুটা অক্সিলারি হিসেবে কিভাবে বসে। এই যে বি ভার্বে মানে হচ্ছে অ্যাম ইজ আর, এই যে বি ভার্বে তিনটে ফর্ম হয়,
এটাও বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে বসতেই পারে। তোমাকে আগে একটা এক্সাম্পল দেখলাম, হি গোজ টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, মানে বি ভার্ব ইজ বসছিল। আমি আবার একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো হি ধরো প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হ্যাঁ, ধরো আমি বি ভার্বটাকে সে ফুটবল খেলে, ধরো আমি বি ভার্বটা এই যে এখানে এটা ফাইনাল ভার্ব। এবারে আমি এটাকে এই যে প্লেস ফুটবল প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এটাকে আমি ধরো কন্টিনিউয়াসে করব। কন্টিনিউয়াসে করলে কি করবো, যেটা একটু আগে দেখালাম, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো বা পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে ই বসাবো, যদি পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে ওয়াজ বসাবো। তাহলে হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা হলো। তাহলে এখানে দেখো এই যে এইটাও বসছে, ওয়াজ বা ইজ বসছে, এটা মেন ভার্ব, ফাইনাল এটা প্লেইং, এটা মেন ভার্ব। তাহলে এখানে বি ভার্ব বসালাম, এটা কিন্তু অক্সিলারি হিসেবে কাজ করছে। তাহলে ডুটাকে অক্সিলারি হিসেবে দেখালাম, আবার বি ভার্ব এম ইজ আর অক্সিলারি হিসেবে দেখানো হলো। ঠিক আছে, এইবারে এই যে অক্সিলারি ভার্ব, এই ইজটাকে যখন ডুটাকে সামনে এনে সেন্টেন্স আমি ইন্টারভিউ সেন্টেন্স করেছি, ইজটাকেও সামনে এনে ইন্টারভিউ সেন্টেন্স করতে পারি। মানে ইজ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, মানে বি ভার্বটা সামনে বসিয়ে অক্সিলারি ভার্ব হিসাবে, এখানে ইজটা বসিয়ে ফাইনাল ভার্ব হিসাবে, সেই ইজটাকে আমি সামনে বসিয়ে অক্সিলারি হিসেবে করতে পারি। ইজ হি প্লেইং ফুটবল, তাহলে ইজ হি প্লেইং ফুটবল মানে বোঝা যাচ্ছে ইজটা সামনে আসছে, ইজ হি প্লেইং ফুটবল, তাহলে ইজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, কারণ প্লেটা হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো সেই ডু বলো, এম বা ইজ বা আর বলো, বি ভার্ব বলো, ওটা কোথাও বসছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে, আবার কোথাও বসছে সেন্টেন্সে ফাইনাল ভার্ব হিসাবে। কারণ এখানে দুটো অক্সিলারি হিসেবে বসছে। আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, এটা দেখো এটা বসছে এই যে দুটা, এখানে অক্সিলারি, এখানে কিন্তু ফাইনাল ভার্ব হিসেবে বসছে। আবার দেখো ইজ বলেছি, ইজটা আমি বললাম ইজ এ ডক্টর, ফাইনাল ভার্ব লিখিয়ে দিচ্ছি। আই এম এ বয়, এম ফাইনাল ভার্ব হিসেবে বসছে, আই এম এ বয়। তাহলে এটা কিন্তু একই ব্যাপার। আই এম গোয়িং টু স্কুল যদি বলি, তখন এমটা কিন্তু হয়ে গেল অক্সিলারি ভার্ব, কারণ গোটা মেন ভার্ব। কিন্তু আই এম এ বয় বললে কিন্তু এমটা হচ্ছে ফাইনাল ভার্ব। তাহলে দেখো বি ভার্ব, এম ইজ আর বা ডু, এগুলো অক্সিলারি হিসেবে বসলো, ফাইনাল ভার্ব হিসেবে বসলো। এবারে হ্যাভ বা হ্যাজ দেখো, হ্যাভ বা হ্যাজ যেটা বলছিলাম, আমি ডু করলাম আর হ্যাভ বা হ্যাজে আসছি, হ্যাভ অথবা হ্যাজ, যেটা লিখেছিলাম মুছে গেছে। হ্যাভ বা হ্যাজে দেখো, হ্যাভ হ্যাজে কি হয়, ধরো এটাকে আমি প্রথমে দেখাচ্ছি ফাইনাল ভার্ব হিসাবে দেখাচ্ছি, হ্যাভ বা হ্যাজ ফাইনাল ভার্ব হিসাবে। আমি বললাম যে হি হ্যাজ এ বুক, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে এখানে ফাইনাল ভার্ব, হ্যাজটা হচ্ছে এখানে ফাইনাল ভার্ব, তার একটা বই আছে, তার মানে এটা হচ্ছে এখানে ফাইনাল ভার্ব। হ্যাভও তাই, ইউ হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এই যে হ্যাভ বা হ্যাজ এখানে ফাইনাল ভার্ব হিসেবে বসলো। আবার এই হ্যাভ বা হ্যাজ আমি বসাচ্ছি, দেখো তোমার অক্সিলারি ভার্ব হিসেবে বসাচ্ছি। আমি বললাম, ধরো আবার সেন্টেন্সটা লিখছি যে ধরো হি গোজ টু স্কুল, এটা লিখেছি। এইবারে এই যে হি গোজ টু স্কুল, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আগেও বলেছি। এটাকে আমি ধরো বললাম এটাকে আমি পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি করব, তখন আমি কি করব, গোজ টু স্কুল তো হবে না, তখন কি লিখব, এখানে আমি লিখব হি হ্যাজ গন টু স্কুল। তাহলে দেখো এখানে কিন্তু ফাইনাল ভার্ব গোয়ের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম গন হয়েছে, কিন্তু হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে বসছে। তাহলে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে বসছে, কারণ টেন্সটা চেঞ্জ করছে, এই ভার্বটা অক্সিলারি ভার্ব বসছে সেন্টেন্সের টেন্সটাকে চেঞ্জ করলো। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম, কতগুলো ভার্ব আছে যেগুলো ফাইনাল ভার্ব হিসাবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসাবে বসতে পারে।
সেই ভার্বগুলো লিখে দিয়েছিলাম, আবার লিখে দিচ্ছি। ডু অক্সিলারি হিসেবে বসছে, আবার ফাইন ভার্ব হিসেবে বসছে। বি ভার্বের অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার ফাইনাল ভার্ব হিসেবে বসে। আর হ্যাভ বা হ্যাভ দেখিয়ে দিলাম একটু আগে, একই অক্সিলারি হিসেবে বসে, ফাইনাল ভার্ব হিসেবে বসে। তাহলে এতগুলো কথা বললাম কারণ তোমরা বুঝতে সুবিধা হবে কিভাবে সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করছি। একটা সাধারণ সেন্টেন্সকে দেখতেই পাচ্ছ, এই ডুটা এখানে করলাম অক্সিলারি ভার্ব সামনে বসিয়ে প্রশ্নবোধক বাক্য, আবার এখানে ফাইনাল ভার্বটা সামনে বসে প্রশ্নবোধক বাক্য। ইজ এ ডক্টর, ইজ এ সিঙ্গার, একই ব্যাপার। তাহলে বোঝা গেল। তাহলে এটার তাহলে আমরা স্ট্রাকচারটা কি বলতে পারি? এর যদি আমরা স্ট্রাকচার লিখি, এর যদি আমরা স্ট্রাকচারটা কি লিখবো, স্ট্রাকচারটা যদি লিখি, স্ট্রাকচারটা কি লিখবো? প্রথমে কি এসছে? প্রথমে ভার্ব এসছে, যে কোনো হয় অক্সিলারি বা ফাইনাইট। তাহলে ভার্ব লিখলাম, আমি অক্সিলারির জন্য শুধু এ লিখলাম বা এ ইউএক্স লিখলাম, ফাইনাল ভার্বের জন্য শুধু এফ লিখলাম, ভার্ব বসছে। তারপরে কি বসছে? সাবজেক্ট বসছে, সাবজেক্ট বসছে। তারপরে আমরা বসাচ্ছি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বসাচ্ছি। এই সাবজেক্টের পরে ফাইনাল ভার্ব আসছে, সেটা তো আর লিখছি না। তাহলে এখানে ভার্ব বসছে প্রথমে, বাক্যে প্রথমে ভার্ব বসছে, অক্সিলারি হোক ফাইনাল ভার্ব হোক। যদি অক্সিলারি বসে তাহলে সাবজেক্ট পরে ফাইনাল ভার্ব বসছে, অক্সিলারি না বসে যদি ফাইনাল ভার্ব বসে আগে, তাহলে সেখানে কোনো ওখানে কোনো আর ফাইনাল ভার্ব থাকছে না। ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব বসছে, ভার্বটা কি না অক্সিলারি অথবা ফাইনাইট ভার্ব বসছে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তোমরা জানো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো বা পরিপূরক, মানে যে অংশটা বাক্যে বসে বাক্যটাকে সম্পূর্ণ করতে সাহায্য করছে। এখানে দেখতে পাচ্ছ ডু ইউ ভার্ব, এই যে হিম, এই যে ডক্টর, এটা বসে বাক্যটা সম্পূর্ণ করতে সাহায্য করছে। সে অবজেক্ট হতে বা অবজেক্টের সঙ্গে আরও প্রিপোজিশন অ্যাডভার্ব সব যোগ হয়ে বাক্যটা শেষ করছে, ওইগুলোকে পুরোপুরি বলা হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে আমরা এই স্ট্রাকচারটা আমরা আলোচনা করলাম। এইবারে তাহলে আমরা তাহলে কি বলতে পারি? একটা সাধারণ সেন্টেন্সকে প্রশ্নবোধক বাক্য করলাম, বাক্যের শুরুতে ভাবটাকে বসিয়ে, প্রশ্নবোধক বাক্য করলাম। ভাবটা হতে পারে অক্সিলারি বা ফাইনাল ভার্ব, তার স্ট্রাকচার দেখিয়ে দিলাম। এবারে আমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করলাম, এর একটা অন্য আমরা নামে ডাকতে পারি বা অন্য নামে বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি সিম্পল কোশ্চেন। সিম্পল কোশ্চেন বলতে পারি, সিম্পল কোশ্চেন বলতে পারি। কেমন? আমি ছোট্ট করে উদাহরণগুলো আবার লিখছি। ধরো, ডু ইউ লাইক হিম, এই প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম। এটা আমরা ডু ইউ লাইক হিম প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম। দেখো, এটা প্রথমে লিখেছিলাম। তারপর যেটা লিখেছিলাম কি, ইজ হি এ ডক্টর লিখেছিলাম। সিম্পল কোশ্চেনটা কেন বলছি না, কেন সিম্পল কোশ্চেন বলছি? যে ইউ উইল হ্যাভ আইদার ইয়েস অর নো অ্যান্সার, মানে তুমি প্রশ্ন করলে উত্তর হ্যাঁ বা নায়ে পাবে, তুমি হ্যাঁ বা না। ঠিক আছে? দেখো, ডু ইউ লাইক হিম, উত্তর কি হবে? হয় তুমি ভালোবাসো, নতুবা না ভালোবাসো, বা পছন্দ করো বা পছন্দ করে না। তুমি কি তাকে পছন্দ করো? উত্তর কি হবে? হ্যাঁ আমি পছন্দ করি বা না পছন্দ করি না। একইভাবে ইজ এ ডক্টর, উত্তর কি হবে? হ্যাঁ বা না। তাহলে এটাকে আমরা বলছি সিম্পল কোশ্চেন, মানে ইউ উইল হ্যাভ আইদার ইয়েস অর নো অ্যান্সার। তাহলে আমরা প্রথম যে বাক্য, সাধারণ বাক্য যে দুভাবে গঠিত হয়, প্রথম পর্বটা আলোচনা করলো বা প্রথম ভাগটা আলোচনা করলো। আমরা বলেছি দুভাবে গঠিত হয়। প্রথমটা হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্সটা হচ্ছে, এবার দ্বিতীয় ভাগ যেটা, সেটা নিয়ে আমরা আজকে সেটা আমরা আলোচনা করছি। দেখো দ্বিতীয় ভাগটা কি। দেখো, আমরা দ্বিতীয় সেকেন্ড টাইপ অফ মানে ফরমেশন অফ কোশ্চেন, মানে কোশ্চেন দ্বিতীয় ভাবে যে বলেছিলাম, দ্বিতীয় পদ্ধতিতে প্রশ্ন করা যায় সাধারণ বাক্য থেকে, সেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। এটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলছি।
কি লিখেছি তো, প্লেসিং ডব্লিউএইচ ওয়ার্ডস মানে তোমরা জানো যে হোয়াই, হোয়াট, হোয়ার, হু, আবার হাউ হতে পারে, হাউ, এরকম আরও অনেক কিছু আছে। তাহলে প্লেসিং ডব্লিউএইচ ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, তাহলে বাক্যের শুরুতে ডব্লিউএইচ শব্দ যেগুলো বললাম তারও হয়, ওগুলো বাক্যের শুরুতে বসিয়ে। দেখো এখানে ডব্লিউএইচ শব্দ হোয়ার বসিয়েছি, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার বসিয়েছি, আগে বসিয়েছি। এবারে হোয়ার প্রশ্ন করছি আমি, এখানে অক্সিলারি ভাব সাহায্য নিয়েছি, এটা হচ্ছে ফাইনাল ভাব। তাহলে হোয়ার আগে বসিয়েছি, ডু ইউ লিভ এটা অক্সিলারি ভাব হলো, এটা ফাইনাল ভাব হলো। আবার সেকেন্ড বাক্যটা দেখো, এটা খুব সহজ, হোয়াট ইজ ইওর নেম, তাহলে যার বসিয়েছি, এখানে ইজটা হচ্ছে ফাঁকা, আর কোনো ভাব নেই, এটা ফাইনাল ভাব, তাই তো। তাহলে হোয়াট ইজ ইওর নেম, তাহলে এটা অ্যাকচুয়ালি ইট ইজ ফর্ম বাই ইউজিং ডব্লিউএইচ ওয়ার্ডস অনলি, তাই তো। মানে কোথায় ডব্লিউএইচ বসবে, কোথায় বসবে না বাক্যের শুরুতে, তাই জন্য লিখেছি প্লেসিং ডব্লিউএইচ ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের প্রথমে বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপরে ফর্মেশনটা করেছি, কীভাবে বাক্যটা প্রশ্নবোধক বাক্যতে আসছে, সাধারণ বাক্যতে আসছে। তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়াচ্ছে দেখো, সহজ ব্যাপার। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসছে, বসিয়ে দিয়েছি, তারপরে অক্সিলারি ভাব হতে পারে, ফাইনাল ভাব হতে পারে, এই জন্য ভাব লিখেছি, ভাবটা ব্যাকেটে দেখো লিখেছি অক্সিলারি অথবা ফাইনাল ভাব। তারপরে যদি কিছু থাকে এরকম যেরকম ইওর নেম, এরকম কমপ্লিমেন্ট, যেটা আগের প্রশ্নবোধক বাক্যতে বলেছিলাম, কমপ্লিমেন্ট বসছে, বোঝা গেল। তাহলে এটা কিছু খুব একটা অসুবিধা কিছু না, মানে বাক্যের প্রথমে সোজা কথা ডব্লিউএইচ ওয়ার্ড বসে প্রশ্নবোধক বাক্য করা হচ্ছে, এটাকে বলছি ডব্লিউএইচ কোশ্চেন। এইবারে এই ডব্লিউএইচ কোশ্চেনটাকে আমরা বলছি, এই ডব্লিউএইচ, আমি স্ট্রাকচারটা মুছে দিচ্ছি, এই ডব্লিউএইচ কোশ্চেনটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি না ইনফরমেশান কোশ্চেন, ইনফরমেশান কোশ্চেন। কেমন, এটা ফাইনাল ভাব ছিল, দেখো আমরা বলতে পারি ইনফরমেশান কোশ্চেন। এটাকে আমরা বলছি ইনফরমেশান কোশ্চেন। এটাকে কেন বলছি, কেন ইনফরমেশান কোশ্চেন বলছি, কারণ আমরা আগেরটাই বলেছিলাম কি, ওখানে হয় ইউ উইল হ্যাভ আইদার ইয়েস অর নো অ্যান্সার, এখানে কিন্তু ইউ ক্যানট হ্যাভ ইয়েস অর নো অ্যান্সার, ইউ হ্যাভ টু প্রোভাইড, ইউ হ্যাভ টু গিভ ইনফরমেশান। তুমি দেখো এক্সাম্পলটা রেখেছি ওই জন্য, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো, তোমাকে একটা তথ্য দিতে হবে, ইনফরমেশান দিতে হবে, যে আমি বেহালায় বাস করি, আমি ঠাকুরপুকুরে বাস করি, আমি মানিকতলায় বাস করি, তাহলে তোমাকে একটা ইনফরমেশান দিতে হচ্ছে। তাহলে এখানে একটা ইনফরমেশান, এখানে তুমি হ্যাঁ বা না, কোথায় বাস করো, হ্যাঁ না, কোনো মানে দাঁড়াবে না। এখানে দেখো পার্টির জন্য তোমার নাম কি, তুমি কি বলবে হ্যাঁ বা না, যেটা আগেরটাই করেছিলাম তা তো নয়, তোমাকে একটা ইনফরমেশান দিতে হচ্ছে, তাহলে তোমাকে একটা তথ্য দিতে হবে, তাহলে ইউল হ্যাভ টু প্রোভাইড, ইউল হ্যাভ টু গিভ অ্যান ইনফরমেশান, ওই জন্য এটাকে আমরা বলছি ইনফরমেশান কোশ্চেন। তাহলে আমরা সাধারণ বাক্যতে প্রশ্নবোধক বাক্য তৈরি করার দুটো পদ্ধতি বললাম, আগে একটা ইন্টারভিউ সেন্টেন্স দেখিয়েছিলাম, যেটাকে আবার সিম্পল কোশ্চেন বলতে পারি, দ্বিতীয়টা দেখালাম ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে গঠিত সেটাও দেখালাম, যেটাকে আমরা বলতে পারি ইনফরমেশান কোশ্চেন। আশা করছি এটা পুরো খুব একটা বুঝতে অসুবিধা হয়নি। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল দেব, যে কিভাবে এইভাবে আমরা যে এতগুলো আলোচনা করলাম, কিভাবে প্রশ্নবোধক বাক্য বা সিম্পল কোশ্চেন বা কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেশান কোশ্চেন তৈরি করতে পারি। তা তোমাদের যেটা বলছিলাম কয়েকটা উদাহরণ, কিভাবে আমরা উদাহরণ দিয়ে সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য করতে পারি, ওই দুটো পদ্ধতির মাধ্যমে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা সিম্পল কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেশান কোশ্চেনের মাধ্যমে। দেখো প্রথম বাক্যটা দেখো, সঞ্জয় নাও লিভস ইন আমেরিকা, ইনফরমেশান কোশ্চেন ইউজিং হোয়ার, মানে ইনফরমেশান কোশ্চেন চাওয়া হচ্ছে, যেটা ডব্লিউএইচ কোশ্চেন বলেছিলাম, হোয়ার ব্যবহার করে। তাহলে কি দেখো প্রেজেন্ট টেন্স সাইকেল, হোয়ার ডাজ, সরি এটা সঞ্জয় বা সুজয়, যাই হোক, হোয়ার ডাজ সুজয় লিভ নাও, যে সুজয় বা সঞ্জয় কোথায় বাস করে, যদি এটা সঞ্জয় থাকতো বা সুজয় আছে এখানে ধরো সঞ্জয় আছে, একই ব্যাপার। তাহলে হোয়ার ডাজ সঞ্জয় বা সুজয় লিভ নাও, তাহলে ইনফরমেশান কোশ্চেন হলো, উত্তরটা কি হবে আমেরিকা। একটা তোমাদের ছোট্ট ট্রিক দিই, বুঝতে সুবিধা হবে, তোমরা প্রশ্নবোধক বাক্য যখন করবে, দুটো পদ্ধতি যে পদ্ধতিতেই করো না কেন,
প্রশ্নবোধক বাক্য যখন করবে তোমরা মাথায় রাখবে এমনভাবে কোশ্চেনটা করবে, ইনস্ট্রাকশন ধরে এমনভাবে প্রশ্নটা করবে যে উত্তরটা যেন তোমার এটা হয়, মানে যেটা কন্টেন্ট দেওয়া আছে, এটা কন্টেন্ট, তো এই কন্টেন্টটাতে দেওয়া আছে প্রশ্নটা এমনভাবে করবে যেন অ্যান্সারটা এই কন্টেন্টের মধ্যে থাকে বা পুরো কন্টেন্টটাই অ্যান্সার হয়। দেখো আমি মানে ইনস্ট্রাকশন অনুযায়ী হোয়ার দিয়ে বাক্য শুরু করেছি, তারপর ইনফরমেশান দিচ্ছি কোথায় সঞ্জয় থাকে এখন, তথ্য দিচ্ছি না, সঞ্জয় বাস করে বা সঞ্জয় বাস করে এখন আমেরিকাতে, তথ্যও দিলাম। তাহলে প্রশ্নও করলাম ডব্লিউএস দিয়ে বা হোয়ার দিয়ে প্রশ্নও করলাম, তথ্যও দিলাম, নিয়ম মানলাম। তথ্যটা যেটা দিলাম সেটা হচ্ছে কন্টেন্টে আছে। কি তথ্য দিলাম? না যে সঞ্জয় বাস করে বা সুজয় বাস করে এখন আমেরিকাতে। তাহলে প্রশ্ন এমনভাবে করবে যাতে করে অ্যান্সারটা এর মধ্যে বা পুরোটাই অ্যান্সার, কন্টেন্ট যেটা পুরোটাই যাতে অ্যান্সার হয়। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল। সেকেন্ডটা দেখো, দে হ্যাভ গন টু এ পিকনিক। দে হ্যাভ গন টু এ পিকনিক। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার। হোয়ার দিয়ে আমরা প্রশ্ন করছি। তাহলে কি, হোয়ার হ্যাভ দে গন, অ্যান্সারটা হচ্ছে পিকনিক। তাহলে হোয়ার হ্যাভ দে গন। ঠিক আছে, 3 নম্বর দেখো, হি ওয়াচড দ্য ফুটবল ম্যাচ yesterday। ঠিক আছে, সিম্পল কোশ্চেন ইউজিং ডিড। সিম্পল কোশ্চেন ইউজিং ডিড। ডিড দিয়ে যেহেতু প্রশ্ন, যেহেতু এটা টেন্সটা আছে পাস্ট টেন্সে, ওয়াচড পাস্ট টেন্স, তাহলে ওই জন্য ডিড দিয়ে বলা হয়েছে। তোমাকে সিম্পল কোশ্চেন করতে হবে ডিড দিয়ে। সে ফুটবল ম্যাচটা গতকাল দেখেছিল। প্রশ্ন করলে কি করবো আমি? ডিড হি ওয়াচ দ্য ফুটবল ম্যাচ yesterday। এখানে আগে ডিড বসছে বলে এখানে ওয়াচ শুধু হবে। এখানে ইডি নিশ্চয়ই, ইডিটা নিশ্চয়ই এখানে এটা বসবে না, এটা বসবে না, কারণ এখানে ডিডটা আগে বসছে। তাহলে ডিড হি ওয়াচ দ্য ফুটবল ম্যাচ yesterday। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোশ্চেনেতে, বা ডিরেকশন দেওয়া লিখবে যে চেঞ্জ দ্য বা ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এই ডাইরেক্টেড যেটা ব্র্যাকেটে দেওয়া আছে। তোমরা যে ব্লিস বই পড়েছো, আওয়ার রানওয়ে কাইট পড়েছো, আওয়ার রানওয়ে কাইট যে পিস পড়েছো তার পেছন দিয়ে এক্সারসাইজ দেখবে, এক্সারসাইজে 45 পেজে দেখবে তোমাকে এই দু ধরনের প্রশ্ন করার, যে আজকে শেখানো হলো প্রশ্ন যে কীভাবে করলাম, শেখালাম বা পড়ানো হলো, ওটা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে ব্লিস বইতে, দেখবে পেজ নাম্বার 45-এ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকে যে পড়ানো হলো সুন্দরভাবে বুঝলে। তোমরা কতটা ভালো বুঝেছো বা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারবে কতটা ভালো বুঝতে পারলে কি না, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবে। তুমি শুধু এই ছোটো কয়েকটা দু একটা এক্সাম্পল দেওয়া হয় যে তুমি নিজের থেকে আরও এক্সাম্পল জোগাড় করতে পারবে, বই থেকে, বিভিন্ন টেক্সট বই থেকে পাবে, অন্য বই থেকে পাবে, যেখান থেকে পারো চেষ্টা করো যে এইগুলোকে কী করে কোশ্চেনের ফর্মে গঠন করা যায় দুটো পদ্ধতির মাধ্যমে। কেমন? তাহলে আজকে আমরা যারা শিখলাম কতটা তোমরা শিখতে পারলে একটু আমরা তাহলে হোম অ্যাসাইনমেন্টের দিকে যাই। কেমন? দেখো হোম অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি, বেশি না, দুটো সেন্টেন্স মাত্র দিয়েছি, কারণ অনেক হতে পারে, অনেক করা যেতে পারে। তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করো বাড়িতে, যে কোনো বই থেকে, যে কোনো গ্রামার বই থেকে। তোমাদের বিশেষ বইয়ের কথা বললাম। প্রথমটা দেখো হোম অ্যাসাইনমেন্ট, রিনা পেন্টেড দ্য ওয়াল। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হু। হু ব্যবহার করে তোমাকে ইনফরমেশন কোশ্চেন করতে হবে, ফর্ম করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে হিজ ব্রাদার রিডস ইন ক্লাস 9। সিম্পল কোশ্চেন ইউজিং ডু। আমরা ওখানে আগেরটা যখন বোঝাচ্ছিলাম ডিড দিয়ে করেছিলাম। সিম্পল কোশ্চেন করবে ডু ব্যবহার করে করবে। ঠিক আছে, তাহলে আজকে যে আমরা গ্রামার ক্লাসটা নিলাম, আশা করছি তোমাদের কাছে খুব মজার লেগেছে এবং খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা খুব একটা কঠিন ব্যাপার নয় কীভাবে প্রশ্নবোধ বাক্য তৈরি করব দুটো পদ্ধতির মাধ্যমে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝেছো এবং ক্লাসটা খুব এনজয় করেছো। তোমরা বাড়িতে আরও অনেক এক্সাম্পল তোমরা জোগাড় করো, বই থেকে, বিভিন্ন বই থেকে, টেক্সট বুক, অন্যান্য বই থেকে জোগাড় করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ভালো লাগবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ, গুড বাই।